রয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকেও আপনাদের সেই দাবিগুলো আমরা তুলে ধরেছি, কেননা একটা সময় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আমরাও আপনাদের অবস্থানে একটা সময় আমরা যাব। আমি শুধু এতটুকু বলবো যে আমার এই যে এখন সোনালী যৌবন, 18 বছরের পর থেকে একজন সরকারি চাকরিজীবী চাকরিতে ঢোকে, 45 বছর বা 50 বছর, এই সময়ের মধ্যেটাই হচ্ছে তার সোনালী যৌবন। এই সোনালী যৌবনটা রাষ্ট্রের কাছে সে ব্যয় করে, ঠিক না? এই সোনালী যৌবনটা সে রাষ্ট্রের কাছে দিয়ে যখন সে বয়স্ক হয়ে যায়, রাষ্ট্র থেকে যখন কর্মক্ষেত্র থেকে বিদায় নেয়, তখন সে রাষ্ট্র তাকে কি দিয়ে বিদায় দিচ্ছে, রাষ্ট্রের কাছ থেকে সে কি নিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে সারা জীবন আমরা চাকরি করি শুধু এই আশায় যে শেষ বয়সে আমি এমন একটা সম্বল পাবো যেটা দিয়ে আমি আমার পরিবার নিয়ে বাকি জীবনটা আমি চলতে পারবো। অনেকের ছেলে মেয়ে থাকে, অনেকের আশা থাকে, সৎভাবে তারা জীবনযাপন করে, ঘুষ খায় না, দুর্নীতির সাথে যুক্ত থাকে না, তারা হালাল ইনকাম করে। এই হালাল ইনকাম করে কোনো সরকারি কর্মচারী কর্মকর্তা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি হালাল ইনকাম করে ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছি। কেউ বলতে পারবে না যে হালাল ইনকাম করে হালাল রুজি দিয়ে হালাল বেতন দিয়ে আমি ঢাকা শহরে বাড়ি করেছি। যারাই করেছে তাদের পৈতৃক সম্পত্তি আছে, নাহলে তাদের অন্যদিকে সূত্র আছে, নাহলে তাদের অবৈধ ইনকাম আছে। কিন্তু যে সকল কর্মচারীরা হালাল রুজি করে হালাল ইনকাম করে কর্মক্ষেত্র থেকে অবসর নেয়, তাদেরকে যাওয়ার সময় আমরা কি দিচ্ছি রাষ্ট্র থেকে, সে কি পাচ্ছে? আমরা 2015 সালের পূর্বের কথা বলি। 2015 সালের পূর্বে তাও একটা সিস্টেম ছিল যে সে চাইলে তার শতভাগ পেনশন সে তুলে নিয়ে যেতে পারত, সে তার পেনশনটাকে একেবারেই সমর্পণ করতে পারত, এরকম একটা সুযোগ ছিল। আমরা পেনশন পাই কত এখন? 100 টাকা থেকে 90 টাকা, 10 টাকা প্রথমেই নাই, থাকে 90 টাকা। 90 টাকা থেকে 50% হলে আসে 45 টাকা। সেই 45 টাকা হিসাবে এখন আমরা পেনশন পাচ্ছি। বাকি 45 টাকা কোথায় যাচ্ছে? বাকি 45 টাকা সরকারের ফান্ডিং থেকে যাচ্ছে। আজকে আমি রিটায়ারে যাওয়ার পরে আমি যদি কালকে মারা যাই, ওই 45 টাকা আমার ফ্যামিলি আর পাবে না। পাবে? আপনারা কথা বলেন, ওই 45 টাকা আর কেউ ফেরত পাবে না। তাহলে আমি সারা জীবন চাকরি করলাম কি জন্য? আমার এই যে সোনালী যৌবনটা আমি রাষ্ট্রের সেবায় ব্যয় করলাম, আমি কি এই অর্ধেক পাওয়ার জন্য? অর্ধেকের চেয়ে তো কম। আমরা এটা আর মানি না। আমরা চাই 100% পেনশন দিতে হবে। আমরা চাই যে 45% সরকারের কাছে রেখে দিচ্ছেন সেটা রাখা যাবে না। আমরা চাই সরকারি কর্মচারী যারা অবসরে যাবে সে চাইলে যেন শতভাগ উত্তোলন করতে পারে। কেউ যদি পেনশন সরকারের খাতে রাখে সে মাসে মাসে পেনশন পাবে, কিন্তু সে চাইলে যেন তার শতভাগটা উত্তোলন করার সুযোগ পায়। আর যদি উত্তোলন করার সুযোগ নাও থাকে তাও যেন সে শতভাগ পেনশনটাই ফেরত পায়। এটা আমরা জোর দাবি জানাচ্ছি। এবং আমরা তার সাথে আর দাবি জানাতে চাই যে এখন যে পেনশন গ্র্যাচুইটি 230 টাকা দেওয়া হয় 1 টাকার পরিবর্তে, আমরা সেটা 500 টাকা দাবি করেছি। এই 500 টাকা যদি সরকার দিতে অসমর্থ হয় তাহলে ন্যূনতম কমপক্ষে যেন 400 টাকা নির্ধারণ করা হয়। আমাদের যারা অবসরে যায়, অনেকেই অবসরে যাওয়ার পর, যেটা শরমের কথা, লজ্জার কথা, অনেকেরই ছেলে মেয়ের বাবা মায়ের খোঁজ খবর নেন, আছে না ভাই? অনেকেই চাকরিকালীন সময় ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, সচিব বানায়, বাবা মায়ের মৃত্যুকালে খোঁজ খবর পায়। এমন উদাহরণ পেয়েছি না আমরা? পেয়েছি তো, যে বাবা মা মৃত্যুর সময় তার সচিব ছেলে, তার কানাডার ছেলে, তার বুয়েটে পড়া শিক্ষক ছেলে মুখটা তারা দেখতে পারে। আহা, এই উচ্চ শিক্ষিত করে আজকে যেই বাবা মারা রিটায়ার্ডের পরে অনেকেই তাদের জায়গা হয় বৃদ্ধাশ্রমে। আমরা সেটা চাই না। প্রত্যেকটা বাবা মা যেন সম্পূর্ণভাবে চলতে পারে। ছেলে মেয়ে যদি জিজ্ঞেস নাও করে, ছেলে মেয়ে যদি বাবা মাকে ভরণ পোষণ নাও দেয়, অন্তত নিজের পেনশনের টাকা দিয়ে যেন সে তার স্ত্রীকে নিয়ে চলতে পারে, সে যেন তার চিকিৎসা করাতে পারে। কারণ একজন অবসরপ্রাপ্ত মানুষ, একজন কর্মচারী যখন অবসরে যায় তখন সে বয়স্ক হয়ে যায়, স্বভাবতই তার রোগ শোকগুলি তখন একটু বেশি দেখা যায়। আমরা এখন তাদেরকে চিকিৎসা ভাতা হিসেবে আমরা কত পাই? 2500 টাকা না? তোমার অবস্থায় অনেক অবসর আসতে, তবুও বর্তমান অবস্থার আলোকে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী বা আমাদের মন্ত্রী ছিলেন ডক্টর মঈন খান বলছেন আমরা কর্মকর্তা অল আর কর্মচারী, সংবিধানে বলা আছে কর্মকর্তা বলে কোনো শব্দ নাই। আমার ডক্টর মঈন খান বলে আমরা কোথায় কোথায় কর্মকর্তা, সরকারের সংবিধানে সুস্পষ্ট বলা আছে সরকারি কর্মচারী।
না কি কথা না অন্য কথা বলো না প্রজাতন্ত্রের কর্মচারী প্রজাতন্ত্রের কথা এখানে অন্য কোনো কথাবার্তি নেই। তো আপনারা আসছেন অনেক ব্যথা নিয়ে আসছে, অনেক হয়তো করলো না আসছে ওখান থেকে আমাদের কোনো দূর থেকে রাজবাড়ি থেকে অনেক দূর থেকে আসছে, কারণ রাজশাহী থেকে অনেক আশার কথা আসতে পারে না, অনেক কষ্টে আছে কিন্তু কথা বলতে পারে না। এই একটা প্ল্যাটফর্ম মোটামুটি অবসরপ্রাপ্ত জন্য দুই একটা কথা বলার একটা স্কোপ আছে। আব্দুল মালিক সাহেব একটু আগে দুই একটা কথা বলছেন, উনি মনে কর্মচারী কল্যাণ পরিষদে আছেন, ওনার বক্তব্যগুলো অত্যন্ত বাস্তব ভিত্তিক, বর্তমানে সময়োপযোগী। আর উনি যে ডিপার্টমেন্টে আছে এখানে কর্মচারীদের কল্যাণের কথাই বেশি আছে। তার বক্তব্যগুলো আমি শুনছি মনোযোগ সহকারে, অত্যন্ত বাস্তব, যে বাস্তবায়ন হয়ে অবসরপ্রাপ্তদের অনেক উপকার হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি এই আন্তর্জাতিক সম্মেলনে কয়েকবার সভাপতিত্ব করার অধিক সম্মান পেয়েছি। আমি আন্তর্জাতিক সম্মেলন যে কত গুরুত্বপূর্ণ তারাই জানে যারা ওই দেশে আছে, যেমন ইন্ডিয়া, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে আমি দেখছি, সাইপ্রাস থেকে আসছে, অনেক বড় বড় দেশ থেকে আমাদের এখানে নেতারা আসছে। তাদের দেশে সেখানে কর্মচারীদের ব্যাপারে এত কনসাস, এত গভীরে যায়, আমাদের যে দেশের মধ্যে তা নাই। এটা আমরা বিদেশি কই, আইএলও কই, আমাদের আইএলও সম্বন্ধে অনেকে জানেও। আমরা একটা সম্মেলন করছিলাম বিয়েতে কক্সবাজারে, প্রধান অতিথি ছিল নোমান সাহেব, তৎকালীন মন্ত্রী আব্দুল্লাহ নোমান সাহেব ছিল। এমন সেখানে অনেক কথাবার্তা আলোচনা করতে বহু দেশের প্রতিনিধি, এর আগেও দুইবার মিটিং করছি আমরা, বহু দেশের প্রতিনিধি আসে, কিন্তু তাদের কথাগুলো শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তাদের দেশে কি নিয়ম শৃঙ্খলা দাবি দেওয়ার ব্যাপারে। কিন্তু আমাদের দেশে দেখো আপনি আন্তর্জাতিক এগুলো বলতে চাই, তারা নগদ নারায়ণ স্যার আর কিছু টাকা দাও আমি বাড়ি চলে যদি স্টাডি করবো বা আলোচনা করবো বা পর্যালোচনা করবো, এগুলো নিয়ে আমাদের দেশের মধ্যে এগুলো নাই। আমি মনে করি আমাদের এই যে সমস্যাগুলো নিয়ে আমরা সভাপতি সাহেব এই সমস্যাগুলো নিয়ে সাংবাদিক সম্মেলন করতে হবে। আমার প্রচার নাই তো, আমি যা দেখতেছি প্রচারণা নাই। আমরা সাংবাদিক সম্মেলন করতে গেলে যা লাগে পোশাক করি আমরা ব্যবস্থা করবো, আমরা করবো ইনশাল্লাহ, যদি যা সব মানা করতে হবে। সেখানে আমাদের কথাগুলো সরকারকে জানাই, সেখানে জানাইলে সরকার বুঝবে যে আমাদের মনের কথাগুলো, আমাদের মনের দাবিগুলো, আমাদের বক্তব্যগুলা সরকারের কানে যাবে।